হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে তো পূজার ছুটি শুরু হয়ে যাচ্ছে, সো আই হোপ ইউ গাইজ আর হ্যাভিং আ লট অফ ফান। কিন্তু প্রত্যেকবার যেটা হয় যে ছুটি ছাটায় আমাদের একটু সুযোগ মিলে যে পড়াশোনাটা একটু এগিয়ে রাখার। নতুন কোনো টপিক না, আহামরি কঠিন কিছু না, জাস্ট হলো ইংলিশ সেকেন্ড পেপার যা আছে সেটা একটা সলভিং ক্লাস, কিংবা আমরা বলতে পারি রিভিশন, তাই না? অর্থাৎ আমরা তো এতদিন ধরে একটু একটু করে অনেক কিছু পড়লাম, এখন পুরো ব্যাপারটা একসাথে মাথায় একটু সেট করে ফেলা। সো একটা খাতা আর কলম নিয়ে আমরা বসি এবং খুব মন দিয়ে ক্লাসটা করে ফেলি। জানি এই ছুটি শুরু, এর মধ্যে এগুলো ভাল লাগে না, কিন্তু ট্রাস্ট মি, দিস ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। আমরা কি কি দেখবো আজকে, কেন বলছি এত ইম্পর্টেন্ট? বিকজ উই আর গোনা কভার 3 টপিকস, 17 মার্ক। খেয়াল করে দেখো। অ্যান্ড হিয়ার্স দ্য থিং, যে গত 2-3 বছরে কিন্তু একবার শর্ট সিলেবাস, একবার ফুল সিলেবাস, নানাভাবে এক্সাম হয়েছে। সুতরাং মার্ক ডিস্ট্রিবিউশন কি একই থাকবে, নাকি বাড়বে, নাকি কমবে, উই ডোন্ট নো দ্যাট, বাট উই নো এই টপিকগুলো সবসময় পরীক্ষায় আসবে। সুতরাং এগুলোতে ভালো করার কোনো বিকল্প নাই। সো স্টার্টিং উইথ দ্য ফার্স্ট টপিক, কোনটা কোনটা ধরলে ভালো হয়? আচ্ছা, আমরা একদম শেষেরটাই ধরি, রাইট ফর্ম অফ ভার্বস। এইটা যখনই করতে যাই, তোমাদের মধ্যে একদল আছে ভাই এটা তো একদম ইজি পানি ভাত, একদল থাকে ভাই আমি কিছুই পারি না। সো তাহলে যে কিছুই পারে না তাকে কিভাবে শিখাবো? যে পারে তাকে তো বোঝানো কিছু নেই, সে পারে আলহামদুলিল্লাহ। বা যারা পারি না তাদের জন্য আমি শুরুতে বলতে চাই যে আমরা যদি বিগত বছরে বোর্ডে প্রশ্নগুলো দেখে থাকি, তোমার কিন্তু সেগুলো আসবে ঘুরে ফিরে। হুবহু রিপিট হবে কিনা উই ডোন্ট নো, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবা যে একই জিনিস, একই রুলস, এগুলোই ঘুরে ফিরে আসে। সো ইউ মাইট রিমেম্বার when I covered the topic in our classes, তখন আমরা অনেকগুলো নিয়ম পড়ে থাকি, তাই না? যে 40টা 50টা নিয়ম, এবং সত্যি বলতে সেগুলো বেশিরভাগই পরীক্ষায় হয়তো সেভাবে আসে না। তাহলে কেন পড়ি? কারণ হলো রাইট ফর্ম অফ ভার্বস যখন পড়তে যাই, তখন পরীক্ষায় দেখবে, ধরো 10 মার্ক যদি হয়, এখানে তো 10 মার্ক না, আমরা দেখতে পাচ্ছি এখানে 7 মার্ক, কিন্তু অ্যাজ ইউ ক্যান সি 14টা প্রশ্ন, তাই না? 14টা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল করতে হবে। এর মধ্যে ধরো 50-60% থাকবে একদম বেসিক জিনিস, যেটা আজকে আমরা দেখব। আর বাকি 30-40% থাকতে পারে ওই যে অনেকগুলো নিয়ম পড়ে যে সেগুলো থেকে। সো তাহলে আমাদের দুটোই শেখার দরকার আছে। নিয়মগুলো তো আমরা আগেই দেখেছি, ওয়াই নট কভার দ্য বেসিক? সেখানে আমরা শুরুতেই খেয়াল রাখবো, তুমি অ্যাক্টিভ আর প্যাসিভ ভার্ব এইটা কিন্তু আইডেন্টিফাই করতে পারতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার যে কোনো লাইনে বুঝতে হবে অ্যাক্টিভ ভার্ব কি, কর্তা, যে নিজে কাজটা করে, তাই না? যেমন ধরো তুমি যদি ছুটি নাও, ইউ টেক লিভ, তাই না? বা ইউ টেক ভ্যাকেশন, এখানে কিন্তু তুমি নিজে একটা কাজ করেছো, অ্যাক্টিভ ভার্বে হচ্ছে। কিন্তু না, আমরা বললাম তোমাকে ছুটি দেয়া হয়েছে, তখন আমরা কি বলতে পারি? ইউ've বিন গ্র্যান্টেড আ লিভ। তার মানে খেয়াল করে দেখো, এটার অর্থ কিন্তু তুমি ছুটি নিয়েছো তা না, এটা মানে হলো তোমাকে ছুটি দেয়া হয়েছে। গ্র্যান্ট মানে কি, অনুমোদন করা। সো তাহলে কি হলো? এটা কিন্তু প্যাসিভ হলো। সো যখনই আমরা সলভ করবো আমাকে কিন্তু বুঝতে হবে যে কাজটা কি সাবজেক্ট নিজে করছে, নাকি তার উপরে করা হচ্ছে, তাই না? অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তুমি যখন বলছো আই কিল, তার মানে কি তুমি নিজে কাউকে খুন করে ফেললা, যে একটা মশা থাপ্পড় মেরে মেরে ফেললা। আর তুমি যদি এটাকে লিখে ফেলো আই অ্যাম কিলড, তাহলে কিন্তু এটা সামান্য কিছু রইলো না, যে তোমাকে খুন করে ফেলা হয়েছে, সেটা কিন্তু সর্বনাশ। কোথায় বলছিলাম আই কেলাম মস্কিটো, একটা মশা মারলাম, আর কোথায় আমাকে মেরে ফেললো, দুটো কিন্তু আকাশ পাতাল আলাদা হয়ে যায়। সো অ্যাক্টিভ প্যাসিভ উই হ্যাভ টু আইডেন্টিফাই। এরপরে যেটা আসে সেটা কি নন ফাইনাইট ভার্বস। আমরা কি জানি? যে ভার্বগুলো চেঞ্জ হয় না, তাই না? আমরা বলতে পারি চেঞ্জ হয় না, সেগুলি হচ্ছে নন ফাইনাইট ভার্বস। সেখানে কি আছে সেটা আমরা জানি, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, খুবই সিম্পল। এর মধ্যে ইনফিনিটিভটা সবচেয়ে সহজ টু আইডেন্টিফাই। আমরা জানি এক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে কি? অর্থাৎ ভার্বের মেইন শব্দটা, যেটা কোনো দিন চেঞ্জ হবে না। দ্যাটস ইট, খুবই সিম্পল। জিরান্ডার পার্টিসিপলের ক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এর মধ্যে জিরান নাউনের কাজ করে, পার্টিসিপল
অ্যাডজেটিভের কাজ করে। তো মোটামুটি কিন্তু এই ব্যাপারগুলো আমাদের জানা আছে, তাই না? সো ঝামেলাটা কোথায় বাধে? যখন আমরা লিখতে যাই অনেক কিছু মাথায় আসে না। সমস্যা নাই, আমরা যখন এক্সারসাইজ করতে যাব সবগুলো প্রয়োগে আমরা দেখব, কোনো সমস্যা নাই। এরপরে আরেকটা ব্যাপার যেই ঝামেলাটা করে সেটা হলো কন্ডিশনালস। এটাও আমরা দেখেছি, বাট হয়তো অনেকে ভুলে গেছি। কন্ডিশনাল মানে কি? শর্ত। যেমন আমরা দেখি যে যদি ছুটি বেশি দেয় তাহলে আমি বেশি চিল করব, শর্ত না? এটা হলে তাহলে সেটা হবে। সো আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনাল 4 প্রকার, মূলত 3 প্রকার, কারণ জিরো কন্ডিশনাল আমরা খুব একটা পাত্তা দিই না। তারপরে চলো ঝটপট পুরোটা একবার দেখে ফেলি। জিরো কন্ডিশনাল মানে কি? যে ব্যাপারটা বলতে পারি ইউনিভার্সাল ট্রুথ কিংবা হ্যাবিচুয়াল ট্রুথ, মানে আমরা জানি এটা তো সত্যি হবে। যেমন ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকাম সলিড, তার মানে কি এখানেও প্রেজেন্ট টেন্স এখানেও প্রেজেন্ট টেন্স। আমরা বলতে পারি ইট টার্নস ইনটু আইস, তাহলে কি হলো? আমরা জানি না যে হ্যাবিচুয়াল ট্রুথগুলো সবসময় প্রেজেন্ট টেন্স হয়, দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং। সুতরাং অভ্যাস বুঝালে বা চিরন্তন সত্য বুঝালে সবসময় প্রেজেন্ট হবে দুই দিকেই। কিন্তু এটা খুব একটা পরীক্ষা আসে না, এটা আমাদের কোনো কাজেও লাগে না। সো আমরা যেগুলো কাজে লাগে ফার্স্ট কন্ডিশনাল দিয়ে শুরু করি। এখানে কি খেয়াল করে দেখো, যদি তুমি এখন পড়াশোনা করো তাহলে পরীক্ষায় ভবিষ্যতে ভালো করবে, আর যদি তুমি এখন ফাঁকিবাজি করো তাহলে ভবিষ্যতে পরীক্ষায় ভালো করাটা কঠিন হবে। তাহলে বর্তমানে এই যে এখন, ঠিক কিনা? এখন যদি তুমি পড়াশোনা করো তাহলে ভবিষ্যতে ভালো করবে। দ্যাট ইজ ফার্স্ট কন্ডিশনাল। এই যে ইফ ইউ মেক ডিলে প্রেজেন্ট টেন্স ইউ উইল মিস দ্য ট্রেন, ভবিষ্যতে মিস করবে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল নিয়ম কি? বাম দিকে প্রেজেন্ট টেন্স থাকবে, ডান দিকে ফিউচার ইনডেফিনিট থাকবে। হাউএভার এই যে অবস্থানটা আগেও আসতে পারে পরেও আসতে পারে। যেমন ইউ উইল মিস দ্য ট্রেন ইফ ইউ মেক ডিলে, আমরা কিন্তু বাক্যটা ঘুরিয়েও বলতে পারি, তাই না? এটা কিন্তু হতেই পারে, এটা কোনো বিষয় না। তুমি শুধু মাথায় রাখবে একদিকে প্রেজেন্ট ইনডেফিনিট একদিকে ফিউচার ইনডেফিনিট, শেষ। এবার তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনালে যাব। সেখানে কি পরিবর্তন আসতে পারে? আমরা প্রেজেন্টের জায়গায় পাস দিতে পারি, তাই না? তাহলে কি বলা যেতে পারে? মেকের জায়গায় মেড দিলাম। তাহলে কথা হলো এদিকে কি চেঞ্জ আসবে? ফিউচারে তো পাস্ট ফর্ম আছে, আমরা জানি উইলের পাস্ট ফর্ম কি? উড। দ্যাটস ইট, দ্যাটস দ্য সেকেন্ড কন্ডিশনাল। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে একদিকে প্রেজেন্ট ইনডেফিনিট আর একদিকে ফিউচার ইনডেফিনিট, আর সেকেন্ড কন্ডিশনালে একদিকে পাস্ট ইনডেফিনিট আর এদিকে ফিউচারের যে পাস্ট ফর্মটা আছে, তাই না? ইফ আই নো দ্য অ্যান্সার আই উড টেল ইউ। তাহলে কি হলো? খুব সিম্পল কিন্তু। একদিকে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে আর এদিকে উড, কুড, মাইট, যেটাই হোক না কেন। অর্থাৎ আমরা নর্মালি কি বলতাম? উইল সেটা হয়ে গেল উড, ক্যান সেটা হয়ে গেল কুড, মে সেটা হয়ে গেল মাইট। দ্যাটস ইট, আর কিচ্ছু না। আচ্ছা তাহলে থার্ড কন্ডিশনাল কি হতে পারে? আমরা ফার্স্ট কন্ডিশনে দেখেছি প্রেজেন্ট ইনডেফিনিট, সেকেন্ড কন্ডিশনে দেখলাম পাস্ট ইনডেফিনিট। এরপরে কত দূর যাওয়া যায়? পাস্ট পারফেক্টে যেতে পারি। আমরা বলতে পারতাম ইফ আই হ্যাড নোন, ঠিক কিনা? তাহলে এইখানে কি করতে পারি? এখানেও আমরা পারফেক্ট নিয়ে আসতে পারি, would have told, তাই না? সো থার্ড কন্ডিশনাল মিন্স একদিকে হবে পাস্ট পারফেক্ট আর এদিকে ফিউচারের যে পারফেক্ট টেন্সটা আছে ওইটা। শেষ। চলো তাহলে আমরা সেটাও দেখে ফেলি। এই যে উই উড হ্যাভ বট, বাক্যটা কিন্তু ঘুরিয়ে লিখলো। এই যে এইটা আগে নিয়ে আসছে, তাই না? বাক্য এরকম থাকবে, কখনো এটা আগে কখনো পরে। তুমি শুধু মাথায় রাখবা একদিকে হলো পাস্ট পারফেক্ট হ্যাড ইনাফ, তাই না? আরেকদিকে কি? ফিউচারে যে পারফেক্ট টেন্সটা। শেষ। তাহলে মোটা দাগে আমরা যদি আবারও কন্ডিশনালটা একটু কভার করি, তাহলে চলো দেখে ফেলি তিনটা কন্ডিশনাল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর ওই জিরোটা আমরা বাদ দিলাম, ওইটা এত ইজি, ওইটা বোঝার দরকার নাই। ফার্স্ট কি হয়?
প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? আর এদের কি থাকবে? উইল। শেষ। সেকেন্ড কন্ডিশনাল কি? পাস্ট ইনডেফিনিট, এখানে হয়ে যাবে would। আর থার্ড কন্ডিশনাল কি? পাস্ট পারফেক্ট, আর এদিকে কি হবে? would have, তারপর V3 মানে পাস্ট পার্টিসিপল। শেষ। দ্যাট ইজ কন্ডিশনাল। এর বাইরেও অনেক জটিলতা বের করা যায়, সবকিছু তো পেঁচাতে চাইলে অনেক পেঁচানো যায়, বাট উই ডোন্ট নিড টু নো দ্যাট। আমরা এইটুকু একটু মাথায় রাখলাম। তার মানে কি কি দেখলাম বলো তো? আমরা শুরুতেই দেখলাম অ্যাক্টিভ ভার্ব আর প্যাসিভ ভার্ব। আই কিল আ মস্কিটো, আমি একটা মশা মারলাম, অথবা আই এম কিলড বাই আ মস্কিটো, যে মশা কামড়ে ডেঙ্গু রোগ হয়ে আমি মরে গেলাম, আল্লাহ না করুক। সো অ্যাক্টিভ না প্যাসিভ এটা তোমাদের বুঝতে হবে। সেকেন্ড দেখলাম জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, সেটাও কিন্তু মাঝে মধ্যে এসে দেখলাম। আর লাস্টে দেখলাম কন্ডিশনালস। তা আমরা কিন্তু অনেক কিছু দেখে ফেললাম। এইবার তাহলে অ্যাকচুয়াল পড়াশোনাটা শুরু করি। এই যে বলেছিলাম খাতার কলম নিয়ে বসতে, সবাই মিলে কি করব? সবাই মিলে সুন্দর করে এগুলো কিন্তু সলভ করব। চেষ্টা করি খাতা কলম নিয়ে বসি। কারণ হলো আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝলাম, তুমি শুনলে, সবে বুঝলা। পরীক্ষার হলে গিয়ে দেখবা কি হবে, কনফিউজড। আর যখন তুমি নিজে লিখতে যাবা, তোমার ব্রেনটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে, তখন ব্রেন কিন্তু অনেক বেশি তুমি খাটাবা, এবং তখন ভুল করলে সেটা তোমার ভিতরে অনেক বেশি করে শুধরানোর যে ইচ্ছা সেটা জেগে উঠবে। সো সবাই খাতা কলম নিয়ে বসি, চলো সলভ করি। খুবই সহজ হবে, বোর্ডের প্রশ্ন ইউজুয়ালি খুবই সহজ হয়, একটা দুইটা একটু কঠিন থাকে। ঠিক আছে, এটা ঢাকা বোর্ডে এসে একদম লেটেস্ট প্রশ্ন 2023-এ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ আওয়ার সেলফ ফর ফিউচার। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে কি প্রিপারেশন হবে? প্রিপারেশন আওয়ার সেলফ হয় না কিন্তু। ফর প্রিপেয়ার আওয়ার সেলফ না, ফরে পরে প্রিপেয়ার হয় না। তুমি চিন্তা করে দেখো, আই হ্যাভ নো টাইম ফর ডুইং ইট, তাই না? তারপর কি বলা যেতে পারে? আই আই হ্যাভ নো ইন্টারেস্ট, আচ্ছা, আই হ্যাভ নো টাইম ফর গোয়িং দেয়ার। তাহলে কি হয়? সাধারণত ফরের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ফর প্রিপেয়ারিং, ঠিক কিনা? ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার। ইট ইজ ড্যাশ, খেয়াল করে দেখো প্যাসিভ টেন্স কিন্তু, মানে প্যাসিভ ভার্বে বসছে, সেক্ষেত্রে কি হয়? এই যে অ্যাম ইজ আর একটা বি ভার্ব থাকে, তারপর পাস্ট পার্টিসিপল বসে, ইহাকে বলা হয়, ইট ইজ কল্ড, তাই না, দ্য সিড টাইম অফ লাইফ, মানে জীবনে বীজ বপনের যেই সময়। সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, জীবনের এই সময়টায় স্টুডেন্টস মাস্ট নট, আমরা জানি না মডেল ভার্ব আছে, যেমন কি শুড, নিড, ডেয়ার, মাস্ট, এগুলো পরে কি ভার্বে বেস ফর্ম বসে, তাহলে মাস্ট নট ওয়েস্ট টাইম, কোনো চেঞ্জ হবে না। দ্য মেইন পারস্যুট অফ দি স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের প্রধান মানে ইচ্ছা বা চাওয়াটা কি হবে? ড্যাশ স্টাডি, তাহলে কি এই যে সিঙ্গুলার কিন্তু, মেইন পারস্যুট ইজ স্টাডিং। দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ ড্যাশ অ্যাহেড। এখানে খেয়াল করে দাও কি হবে? লাই অ্যাহেড না, এখানে জিরান পার্টিসিপলের খেলাটা আসবে, তাদের সামনে একটা জীবন আছে, সেই জীবনটা কেমন আছে? যেটা সামনে অপেক্ষা করছে, তাই না? লাইং অ্যাহেড, তাহলে LYING, এখানে লাই মানে হলো শুয়ে থাকা, তাই না? যে জীবনটা তাদের সামনে পথে বিচরণ করছে, শুয়ে আছে। তাহলে এখানে কি পার্টিসিপলের মতো করে হলো, তাই না? যে কেমন জীবন? লাইং অ্যাহেড, সামনে এগিয়ে থাকা জীবন। দে শুড অলসো, এফ নাম্বারে কি হবে? আমরা জানি শুড, নিড, ডিয়ার, এগুলো সব হচ্ছে মডেল ভার্ব, এরপরে কিন্তু ভার্বে যা আছে তাই থাকবে, তাহলে পার্টিসিপেটই থেকে যাবে। ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস বাই ড্যাশ নিউজ পেপার, কি হবে? আমরা বলি না, বাই ইনস্টলিং দিস অ্যাপ, বাই প্লেয়িং দিস গেম, বাই ডুইং দিস, তাহলে আইএনজি যুক্ত হবে। বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, কি হবে? আমরা বলতে পারি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু হ্যাপেন্সের থেকে আরো ভালো লাগে কোনটা বললে? বর্তমানে কি চলতেছে, ঘটতেছে,
তাহলে কি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, এটারও সুন্দর লাগে দেখতে, তাই না? সো আমি হোয়াট হ্যাপেন্সও দিতে পারি বা হোয়াট ইজ হ্যাপেনিংও দিতে পারি। আমার পছন্দ হলো হোয়াট ইজ হ্যাপেনিং। when the country dash with a natural calamity, এই যে ভোকাবুলারি, ক্যালামিটি মানে কি দুর্যোগ, দুর্দশা, শব্দটা তো আমরা জানি, যারা জানে না অবশ্যই নোট করব, না হলে পরে কিন্তু বলে যাব। ক্যালামিটি মানে কি দুর্যোগ, দুর্দশা, মানে সাধারণত আমরা বলি যে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ন্যাচারাল ক্যালামিটি। এখন তুমি চিন্তা করো, দেশ কি নিজে নিজে মুখোমুখি হয় নাকি দেশকে মুখোমুখি করা হয়? প্যাসিভে কিন্তু ভালো, তুমি বলতে পারো when the country faces, কিন্তু বেটার হয় when the country is faced with, আমরা প্যাসিভে দিলাম। is faced with natural calamity। তারপরে they should, once again modal verb কামই থাকবে, come forward with a view to, এই যে with a view to, looking forward to, এগুলো পরে ভার্বের সাথে ing যুক্ত হয়। কেমন? with a view to, তারপর look forward to। আমরা কনফিউজড হয়ে যাব না যে শেষে টু থাকলে তো ইনফিনিটিভ হওয়ার কথা, ভার্বের বেস ফর্ম না, শুধু টু থাকলে হতো, এখানে পুরোটা একসাথে কনসিডার করতে হবে। উইথ আ ভিউ টু পুরোটা একসাথে, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, উইথ আ ভিউ টু রিমুভিং দ্য সাফারিং অফ দ্য এফেক্টেড পিপল ইভেন ইন নর্মাল টাইমস দে ড্যাশ দেমসেলভস, কি হবে এখানে? ইন অ্যাকচুয়াল সোশ্যাল সার্ভিস, অর্থাৎ বলা হচ্ছে যে বন্যার সময় তো সাহায্য করবই, সাধারণ স্বাভাবিক সময়ে কিন্তু সবার উচিত সমাজের সেবায় এগিয়ে আসা। তাহলে কি বলা উচিত? শুড এনগেজ, উচিত, ঠিক কিনা? শুড এনগেজ themselves in the act of social service. The students cannot do well in the examination without dash hard। আবারও দেখো, চিন্তা করে, এখানে কি উইদাউট ওয়ার্ক হার্ড, এটা কি ভালো হয়? না। উইদাউট ডুইং ইট, উইদাউট গোয়িং দেয়ার, উইদাউট এর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, উইদাউট ওয়ার্কিং হার্ড। ইট ইজ এ পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু, এখানে কি হবে? ট্রাইং টু সাকসিড, তাই না? এটা খুব সিম্পল, যা আছে তাই থাকবে, ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। এইবার তাহলে উত্তরটা আমরা দেখি। না পারা কিছুই নাই, খুবই ইজি ছিল, বাট ওই যে বললাম যে আমরা কিন্তু অ্যাক্টিভ না প্যাসিভ এখানে কনফিউজড হয়ে যায় অনেক ক্ষেত্রে। তারপরে এই যে অনেক ক্ষেত্রে জিরান পার্টিসিপলের যে ব্যবহারটা, এই যে লাইং, রিডিং, রিমুভিং, তাই না, অনেকখানি কিন্তু এগুলো আসে, সেটাও একটু আমাদের খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কমন সেন্স দিয়ে হয়ে যায়। যেমন ওই যে আমরা শুরুতেই দেখেছিলাম, একদম প্রথমে ফরের পরে সাধারণত ভার্বের পরে আইএনজি যুক্ত হয়। সেই তো আমরা আরেকটা দেখি, এটা যতটুকু পেরেছি, সেকেন্ডটা আরেকটু মনোযোগ দিয়ে চেষ্টা করি, এটাতে আশা করব আরো ভালো করব আমরা, সবাই একদম কাঁপাই দেব আমরা। তাহলে এটা কিন্তু সবাই মিলে সলভ করব, এবং পারি কিংবা না পারি চেষ্টা করব খাতায় লিখি, মানে না লিখলে কিন্তু কোনোদিন শেখা হবে না, যে পারি না পরে দেখে নিব এসব বললে হবে না, চেষ্টা করি। আর যারা পারি তারাও কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাব না যে আরে আমি তো এমনিই পারি, হয়ে যাবে, কারণ 14টার ভিতরে ভুল হইতেই পারে। সো লেটস সি যে আমরা সবগুলো পারি কিনা। ইফ অল দ্য চিলড্রেন ড্যাশ টু স্কুল দ্য কান্ট্রি ড্যাশ রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, মানে সব শিশু যদি বিদ্যালয়ে যায় তাহলে দেশ অশিক্ষার অভিশাপ থেকে মুক্তি পাবে। কি এটা? কন্ডিশনালস, শর্ত, যে এটা হলে সেটা হবে, আমরা কিন্তু শুরুতেই দেখে আসলাম। এখন তুমি চাইলে ফার্স্ট কন্ডিশনাল দিতে পারো, যে বর্তমানে যদি বাচ্চারা স্কুলে যায়, যেহেতু প্লুরাল তাহলে কি হবে? গোজ হবে না, তাই না? গো, তাহলে ভবিষ্যতে, তাই না, উইল গেট। এখন বাচ্চারা গেলে ভবিষ্যতে দেশ অশিক্ষা থেকে মুক্তি পাবে। আবার তুমি চাইলে সেকেন্ড কন্ডিশনাল দিতে পারো, যে যদি বাচ্চারা যেত তাহলে দেশ মুক্তি পেত, সেটাও বলতে পারো, তোমার যেইটা ভাল লাগে। বুঝতে পারলাম তো, তাই না? তাহলে সেকেন্ড লাইনে আসি, টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে আমরা যদি আরো উন্নত করতে চাই, দ্য গভর্নমেন্ট ড্যাশ মোর মানি, তাহলে কি বলছে? দেশ শিক্ষাকে আরো সামনে এগিয়ে নিতে সরকারের উচিত, সরকারের প্রয়োজন আরো বেশি অর্থ খরচ করা। তাহলে কি হবে? শুড স্পেন্ড বা নিড টু স্পেন্ড, আমরা ইজি দিলাম শুড স্পেন্ড মোর মানি, এই যে কমন সেন্স খাটাচ্ছি আমরা। সাবসিডিজ মাস্ট ড্যাশ ইন দ্য এডুকেশন সেক্টর,
সাবসিডি মানে কি? ভর্তুকি। যারা অর্থটা জানি না অবশ্যই এগুলো আমরা নোট করে রাখবো। সাবসিডি মানে হলো ভর্তুকি। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হলো অনেক ক্ষেত্রে দেখবা এই যে প্রাইমারি এডুকেশন ফ্রি না সবার জন্য, তো এখন একটা জিনিস ফ্রিতে দিচ্ছে, স্কুলের টিচারের খরচ আছে, তারপর বই খাতা যে সরকার ফ্রিতে দেয় সেটা খরচ আছে। এই যে একটা খরচ তোমাদের দিতে হয় না, সরকারের পক্ষ থেকে দিয়ে দেয়া হয়, এটাকে বলে ভর্তুকি বা সাবসিডি। হুম। এখন কমন সেন্স খাটাও। আমরা জানি শুড, মাস্ট, নিড এগুলো পরে ভার্বের বেস ফর্ম বসে। সাবসিডিজ মাস্ট গিভ ইন দ্য এডুকেশন সেক্টর, তাই না? এই যে অ্যাক্টিভ আর প্যাসিভ খেয়াল রাখতে হবে। ভর্তুকি নিজে থেকে দিয়ে দেয় নাকি ভর্তুকিকে দেয়া হয়? চিন্তা করো তো। পানি অটোমেটিক্যালি তোমার গলায় চলে আসে নাকি তুমি পানিকে খাও? সো ভর্তুকি সে তো নিজে নিজে কিছু করতে পারে না, এটা একটা অর্থ, অর্থকে দেয়া হয়। তাহলে প্যাসিভ হবে মাস্ট বি গিভেন। এই যে এগুলো কিন্তু আমরা ভুল করব না, আমরা অনেক বড় হয়েছি, এগুলো সব পারবো। টিচার্স ড্যাশ টু ড্যাশ ফর গুড টিচিং। তাহলে কি হতে পারে এটা? আমরা লিখতে পারি টিচার্স আর নিডেড। খেয়াল করে দেখো, শিক্ষকদেরকেও ট্রেনিং দেওয়া উচিত, প্যাসিভে কিন্তু, তাই না? তাহলে তুমি লিখতে পারো টিচার্স নিড। তুমি এইভাবে অ্যাক্টিভে বলতে পারো যে শিক্ষকরা প্রয়োজন, অথবা শিক্ষকদেরকে করা প্রয়োজন, টিচার্স আর নিডেড। দুইভাবে করা যায়, ঠিক আছে? নিডেড টু বি ট্রেইনড, ঠিক কিনা? প্যাসিভে ফর গুড টিচিং। তারপর দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান ড্যাশ আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় দরিদ্র যারা শিক্ষার্থী তাদেরকে আনা যায়। এখানেও দেখো, তারা কি নিজেরা আসছে না তাদেরকে আনা যায়? প্যাসিভ হবে ক্যান বি ব্রট, তাই না? এইচ নাম্বার আসি উই কেয়ার, তাহলে কি হবে? এইচ নাম্বারে আমরা কি বলতে পারি? উই শুড টেক কেয়ার, আমাদের উচিত। দ্য নো ইনস্টিটিউশন ড্যাশ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস, আমাদের এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে রাজনৈতিক সংঘর্ষের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন বন্ধ না থাকে। ওয়ান্স এগেন বলতো, শিক্ষা প্রতিষ্ঠানকে নিজে নিজে বন্ধ হয় যে স্কুলে গিয়ে দেখলে স্কুলের গেটটা অটোমেটিক বন্ধ হয়ে গেল? না, স্কুলকে বন্ধ করা হয়, এটাও কিন্তু প্যাসিভ। তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি উইল বি ক্লোজড, ইজ ক্লোজড, তাই না? মাইট বি ক্লোজড। হ্যাঁ, প্যাসিভ ভার্বে বসবে কিন্তু। অল কনসার্নড যে নাম্বারে ড্যাশ কনসিয়াস অ্যাবাউট ইট, ওয়ান্স এগেন হওয়া উচিত, মাস্ট বি অথবা শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট। ইফ ইউ ক্যান নট, এখানে অবশ্যই যেহেতু মডেল ভার্ব, এরপরে যেটা আসে সেটাই বসবে কিপ পেস। হ্যাঁ, ওই দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উই, এই যে আবার কিন্তু কন্ডিশনাল চলে আসলো। আমি যদি বর্তমানে এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে না পারি, ভবিষ্যতে আমি কিন্তু পিছিয়ে পড়বো, উই উইল ল্যাগ বিহাইন্ড, তাই না? অথবা উই শ্যাল, কিন্তু উইলই দিতে পারি। আগেকার যুগে অনেক বেশি দিত যে আই বা উই এর সাথে শ্যাল, এখন কিন্তু এটা খুব একটা দেয় না, এখন উইলই দেয়। তারপরও তুমি সেফ থাকতে চাইলে শ্যাল দিতে পারো, আমি উইলই দিব। ফর দিস উই হ্যাভ টু, এই যে কি হবে? অবশ্যই এখানে হ্যাভ টু, এটাও কিন্তু একটা মডেল ভার্ব, যে আমাদের করা উচিত, করতে হবে, এটা আমরা সামনে দেখব। এনশিওর এডুকেশন ফর অল অ্যান্ড সেট আ ব্রাইট প্রসপেক্ট, একটা উন্নত ভবিষ্যতের সম্ভাবনা আনবো। ফর কি হবে এখানে বলো তো? ওই যে আগেটাতে দেখেছিলাম ফর ডুইং ইট, ফর গোয়িং দেয়ার, ফর ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপস। তাহলে খেয়াল করে দেখো যে এটা কিন্তু খুবই ইজি ছিল। আই ডোন্ট নো হাউ মেনি অফ ইউ গট ইট টোটালি কারেক্ট, একটা দুইটা ভুল যেতে পারে, এবং সেখান থেকে আমরা শিখবো। আমরা কিন্তু খেয়াল করে দেখলাম যে ঘুরে ফিরে কিন্তু ওই কয়টা জিনিসই অ্যাক্টিভ প্যাসিভ, তাই না? অনেকগুলা অ্যাক্টিভ প্যাসিভ ছিল, যেমন এই যে ভর্তুকি নিজে নিজে দেয় না, তাকে দেয়া হয়, বি গিভেন। টিচাররা তাদেরকে ট্রেনিং দেওয়ানো উচিত, বি ট্রেন, বি ব্রট। অনেকগুলো কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ ছিল। তারপরে কি ছিল, কয়েক জায়গায় কিন্তু আমাদের এই যে শুরুতেই ছিল, আবার এই যে এখানেও ছিল ইফ, যদি এটা না হয় তাহলে কিন্তু এটা হবে না, যদি এটা করতে পারি তাহলে ওইটা হবে। কন্ডিশনালসও ছিল। এবারে জিরান্ড পার্টিসিপল সেটা এখানে খুব একটা ছিল না, দু একটা হয়তো ছিল। তাহলে মোটামুটি আমরা কিন্তু বুঝলাম যে রাইট ফর্ম অফ ভার্বস নট রিয়েলি দ্যাট ডিফিকাল্ট। আর তুমি যদি একেবারেই কিছুই না পারো, ভাই আমি তো নন ফাইনাল ভার্ব কি বুঝিই না, দেখলে আমি তো অ্যাক্টিভ প্যাসিভ বুঝিই না,
আর সেক্ষেত্রে কি করতে হবে, এই যে ছুটিটা সময়টা একটু কাজে লাগাতে হবে। কারণ হলো হাই হুতাশ করে তো সামনে আগাইতে পারবা না। তুমি বোর্ডে এক্সাম দিতে গেলে বললা যে স্যার আসলে কি বলবো, আমি অনেক গরিব, আমি অনেক কষ্ট করি, আমি তো পারি না পড়তে। তোমার কি আলাদা করে 20 মার্ক বোনাস দেবে? কখনোই দেবে না। কম্পিটিশন সবার জন্য সমান। সো পিছিয়ে পড়ে হাই হুতাশ করে তুমি শুধু ধরাই খাবা, মারাই খাবা, লাভে লাভ কিন্তু কিচ্ছু হবে না। তাহলে কি করতে হবে, যে নিজের অসহায় ভাবলে চলবে না, বরং নিজের যে সোর্স গুলো আছে সেগুলো আমার কাজে লাগাতে জানতে হবে। ভালো করে এই যে আগের ক্লাসগুলো দেখবা, পিপিটি গুলো দেখবা, আরো যা যা ম্যাটেরিয়াল তোমাদেরকে দেওয়া হয়, হ্যাঁ সবগুলো দেখবা। না পারা কিচ্ছু নাই, এটা ভাববাই না। কেমন, যেটা পারবে না ওটা বেশি করে প্র্যাকটিস করবা, কারণ এটা তোমার ফেস করতেই হবে, পালানোর কোনো সুযোগ নাই। তো সারাক্ষণ মনের ভিতরে ভয় রেখে নিজে আরো বেশি হীনম্মন্যতায় ভুগলে লাভ আছে? ডিপ্রেসড হয়ে লাভ আছে না। আরো বেশি করে প্র্যাকটিস করবা যেন ভয়টা কাটিয়ে উঠতে পারো। সো রাইট ফর্ম ভার্বস খতম। এবার আমরা দেখব প্রিপোজিশন। আমরা তো প্রিপোজিশনের শত শত নিয়ম টিয়ম দেখে আসছি, এটা মানে করার দরকার নেই, এটা নিজেরাই করো, নিজেরাই বাসায় করে দেখবা, কারণ আমরা মূলত রুলস গুলো তো শিখাচ্ছিল, ওটা তো দেখে ফেলছি। আমরা প্রিপোজিশনে যাই। হুম, প্রিপোজিশন, এটাতে কিন্তু আমাদের কনফিউশন থাকে, আমরা কিন্তু অনেক নিয়ম দেখে আসছি। ওয়ান্স এগেইন পরীক্ষায় দেখবা যে এত নিয়ম আসলে খুব একটা কাজে আসে না, দরকার হয় না। ওগুলো কেন আমরা পড়ি তাহলে? কারণ এই যে 2-3টা সর্বোচ্চ 4টা হয়তো থাকতে পারে রুলস ওয়াইজ, সেগুলো তো আমরা মিস করতে চাই না মার্ক। এই জন্য আমরা অনেক বিতং করে পড়ি, বাট বাস্তবে এত কিছু লাগে না, সহজ কিছু জিনিস লাগে। চলো আমরা দেখি, সবাই খাতা কলম নিয়ে বসি। হুম, আমরা চেষ্টা করব সলভ করার। হুম, মিস্টার ইজ আ ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল, মানে কি একটা এলাকার স্কুলে তিনি কেরানি হিসেবে কাজ করেন। এখন তুমি বলে এখানে কি হবে, তুমি কিছু একটা হিসেবে কাজ করো, তুমি শিখতে শিক্ষার্থী হিসেবে ক্লাস করো, আমি শিখতে মেন্টর হিসেবে ক্লাস নেই। এই যে কোনো কিছুর হিসেবে করা, সেটা ইংরেজি কি? অ্যাজ। এটাকে আমরা জানি, সবাই জানি। উত্তরটা দেখলে মনে আরে অ্যাজই তো হবে, এটা তো জানা কথাই, বাট নিজে থেকে উত্তর লিখতে গেলে সবসময় মাথায় আসে না। এই জন্যই খাতা কলম নিয়ে নিজেরা সলভ করতে বসা খুব দরকার। তিনি একজন ক্লার্ক হিসেবে, কেরানি হিসেবে কাজ করেন। হি ইজ পুয়ার বাট অনেস্ট। আচ্ছা, এইটা কি ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমরা কি জানি? তিনি গরিব কিন্তু সৎ। কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বাক্য দেখে চিনতে পারতে হবে। হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিবডি ইন হিজ লোক্যালিটি। তার এলাকায় সবার কাছে এটা জানা যে তার সততা, এটা সবার কাছে পরিচিত। এই যে নোনের পরে কি হয়? নোনের পরে টু হয়। যেমন আমরা বলতে পারি আই নো হিম, প্যাসিভ করলে কি হবে? হি ইজ নোন টু মি, তাই না? প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে পার, কিন্তু কিছু করার নাই, এটা কিন্তু একটা প্যাসিভ, বুঝতে পারছি তাই না? হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার। সাফার মানে যন্ত্রণায় ভোগা। আমরা কোনো কিছু থেকে বা কোনো কিছু হতে যন্ত্রণায় ভুগি, যে ভাই আই এম সাফারিং ফ্রম স্কর্চিং হিট অফ দ্য সান, প্রচন্ড মানে মানে কাঠ ফাটা গরম, আমার খুব কষ্ট হচ্ছে। আই এম সাফারিং ফ্রম আ লট অফ প্রেশার ইন মাই স্টাডিজ, পড়াশোনায় অনেক প্রেশার ভাই, কষ্ট হচ্ছে। তাহলে কোনো কিছু হতে বা থেকে সাফার ফ্রম হয়। ফ্রম মানে কি? হতে বা থেকে। হি ইজ ডিপ্রাইভড মানে বঞ্চিত, ড্যাশ কমফোর্ট এন্ড মেনি আদার থিংস, জীবনে আনন্দ সুখ অনেক কিছু থেকে তিনি বঞ্চিত। এই বঞ্চিত হওয়া কিছু থেকে, সেটা কি? ডিপ্রাইভ অফ। কেমন? ডিপ্রাইভড অফ কমফোর্ট এন্ড মেনি আদার থিংস। নেভারদ্যালেস, এই যে একটা কানেক্টর, কানেক্টর এটার মানে কি? নেভারদ্যালেস মানে হলো তথাপি, তথাপি, কিংবা আমরা বলতে পারি কিন্তু তবুও। কেমন? কিংবা এক শব্দে বললে তথাপি। এগুলো কিন্তু আমরা শিখবো, তাই না? হাউএভার বলতে পারতাম, নেভারদ্যালেস বললাম। হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ। আচ্ছা, লং মানে তো আমরা জানি ভাই লম্বা, তাহলে এখানে লং কেন আসলো? কারণ লং একটা ভার্ব হতে পারে, যখন আমরা বলি লং ফর, তার মানে হলো কোনো কিছু চাওয়া, কোনো কিছু আকাঙ্ক্ষা করা। উইশ ফর, লং ফর। কেমন? সো যারা জানতাম না শিখলাম লং ফর ওয়েলথ, তার টাকা পয়সার জন্য অত চাওয়া পাওয়া নেই, আকাঙ্ক্ষা নেই।
হি নেভার হ্যাঙ্কার্স। হ্যাঙ্কার মানে কি? মনে করতে পারো আমরা হ্যাঙ্গারে জামা কাপড় ঝুলাই না, অনেকে কিন্তু এরকম টাকা পয়সা দিয়ে ঝুলে পড়তে চায়, ভাই আমার টাকাটা লাগবে। হ্যাঙ্কার আফটার কোনো কিছু পিছনে এমনি ছুটতে থাকা, ঝুলে পড়তে চাওয়া। হ্যাঁ, হ্যাঙ্কারের পর আফটার হয়। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম। হি লিডস হিজ লাইফ ড্যাশ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ। তাহলে কি হতে পারে বলো তো? এইটা ইজি। আই এম স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট, হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, এটা ইজি। এখানে কি হবে? জি নাম্বারে হি লিডস হিজ লাইফ আমরা বলতে পারি বিইং স্যাটিসফাইড, তাই না? অথবা বাই বিইং স্যাটিসফাইড, তিনি সন্তুষ্ট হওয়ার মাধ্যমে তার যা আছে তা নিয়ে সেটার সাথে সন্তুষ্ট হওয়ার মাধ্যমে জীবনটা যাপন করেন। বাট সামটাইমস হি রানস ইনটু ডেট। ডেট মানে কি? ঋণ। উচ্চারণ কিন্তু ডেব্ট না, বি এর উচ্চারণ মানে ডেট। তাহলে এই যে রান ইনটু সাধারণত খারাপ কিছু ক্ষেত্রে, আবার নর্মালিও হয় আই রান ইনটু হিম, তার সাথে আমার দেখা হয়ে গেল। আবার খারাপ ক্ষেত্রে হতে পারে আই রান ইনটু পভার্টি, আমি দরিদ্রের মুখোমুখি হলাম। রান ইনটু মানে কিছুর মুখোমুখি হওয়া। যেমন কি হি রান ইনটু ডেট, তিনি ঋণের মুখোমুখি হন, দারিদ্রের মুখোমুখি হন। অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ফর হিজ ডেট। এন্ড আই নাম্বারে একটু ঝামেলা আছে আর কি। এই যে এখানে এটা থাকবে না, রেসপন্সিবলের পরে ড্যাশ হবে, এখানে ফর হবে, ফর হিজ ডেট। হাউএভার, এই যে তবুও, নেভারদ্যালেস, হাউএভার একই অর্থ কিন্তু। হি ডাজ নট লাইক টু ডিপেন্ড, কি হবে? অন্যের উপরে নির্ভর করা। উপরে ইংরেজি কি? অন। ডিপেন্ড অন আদার্স। তাহলে খেয়াল করে দেখো যে আমরা যে অনেক নিয়ম টিয়ম পড়ে এত কিছু কিন্তু আসলে লাগে না। তবে দেখো ডিপ্রাইভের পরে যে অফ হয়, হ্যাঙ্কারের পরে যে আফটার হয়, লং ভার্ব হিসেবে বসলে কোনো কিছু চাওয়া বোঝালে যে লং ফর হয়, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস না করলে পারবো না, তাই না? কারণ এরকম তুমি বসে বসে মুখস্থ করবা না, এটা প্র্যাকটিস করবা এবং দেখবা যে ঘুরে ফিরে এগুলাই আসে। সো তুমি এই যে আমরা এগুলো প্র্যাকটিস করছি, দেখো আমরা কিন্তু রাইট ফর্ম ভার্বস একটা করি না, একটা কিন্তু রেখে দিয়েছি তোমাদের জন্য। সেরকম যতগুলো আমরা ক্লাসে করাই, যতগুলো প্র্যাকটিস নোটস এগুলোতে থাকে, পড়ে ফেলবা। হ্যাঁ, দেখবা যে ইজি, কঠিন কিছু না। শুরুতে কঠিন লাগে, অপরিচিত, বাট বারবার পড়তে পড়তে ব্রেনে কেউ হজম হওয়া শুরু করে। আজকে ক্লাস কিন্তু ওই জন্য যে আমরা একটু হজম করতে চাই। আরেকটা করে ফেলি, একদম ঝটপট, একদম ইজি। আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি, খুব সুন্দর একটা শব্দ, তাই না? রিভারাইন মানে কি? নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়ার ড্যাশ আওয়ার লাইফ, কি হবে? জীবনের সর্বত্র, ইন আওয়ার লাইফ। লিটারেচার, আমাদের সাহিত্য, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, সবখানে। বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, অর্থাৎ নদীগুলো কি ভালো অবস্থায় আছে? ইন গুড শেপ। কেমন? আমরা বলতে পারি হি ইজ ইন ফ্যান্টাস্টিক শেপ, লুক এট দ্য মাসলস, যে একদম ব্যায়াম করে ফিট হয়ে গেছে। ইন গুড শেপ, ইন ব্যাড শেপ, দ্য কার ইজ ইন ব্যাড শেপ আফটার দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার পরে গাড়ির অবস্থা খুবই খারাপ। সো তাহলে ইন গুড শেপ, আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক বিষয় হলো দে আর নট। আ ফিউ আর অলরেডি ডেড, অনেক নদীতে মরে গেছে। অ্যান্ড সেভারাল আর গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ। এটা একটা সুন্দর একটা শব্দ, প্যাংস অফ ডেথ। প্যাংস মানে কি? দুঃখ, দুর্দশার যন্ত্রণা বুঝাতে আমরা এটা ব্যবহার করি। আর যখন আমরা কিছুর মধ্য দিয়ে যাই, মধ্য দিয়ে ইংরেজি কি? থ্রু। সো আই গো থ্রু আ লট অফ স্ট্রাগল, আমি অনেক সংগ্রামের মধ্য দিয়ে গেলাম। দ্য রিভার্স আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, তারা মৃত্যুর মুখোমুখি হচ্ছে, মৃত্যুর যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল, কিসের এক্সাম্পল? এক্সাম্পল অফ আ ডাইং রিভার। হ্যাঁ, যে মারা যাচ্ছে এরকম একটা নদীর উদাহরণ হিসেবে বলতে পারি। A report published in a Daily Sun describes what has happened to the river, তাই না? কারোর সাথে কিছু ঘটা, what happened to you? আমরা বলি যে ভাই তুমি তো একটা সিরিয়াস স্টুডেন্ট ছিলে, কি হইলো তোমার, what happened to you? ঠিক কিনা? হ্যাঁ, what happened to the river Burego and why? Its water is polluted and a perpetual, খুবই সুন্দর শব্দ, perpetual কি? চিরস্থায়ী। যারা শব্দটা জানি না অবশ্যই নোট করব। stench মানে কি? দুর্গন্ধ। fills the air মানে এমন কিন্তু না যে হঠাৎ হঠাৎ দুর্গন্ধ হয়, এটা চিরস্থায়ী, সবসময় গন্ধ বেরোতে থাকে, এত বাজে অবস্থা। fills the air, তারপর কি হবে? এফ নাম্বারে, ইহা চারপাশে, তারা অ্যারাউন্ড ইট,
দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট। একসময় কিন্তু এটা খুব সম্মানজনক একটা নদী ছিল, তাই না? ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, এখান থেকে বাণিজ্য হতো, মানুষ ঘুরতে যেত। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি ড্যাশ দ্য গ্যাঙ্গেস, মানে কি গঙ্গা বা পদ্মা। তাহলে কি হবে? জি নাম্বারে কি বলতে পারি? অফ। ট্রিবিউটারি মানে কি? ট্রিবিউটারি মানে হলো কোন একটা শাখা নদীর মতো বলতে পারি আমরা। যেমন ট্রিবিউটারি স্টেট, ট্রিবিউটারি কান্ট্রিও হয়। অনেক ক্ষেত্রে দেখবা যে ধরো নেপাল বা ভুটান, ওরা কিন্তু ভারতের উপরে অনেক বেশি নির্ভরশীল, তাই না? অনেকটা ট্রিবিউটারি স্টেট, যে ভারতের শাখা দেশ হিসেবে যেন তারা আছে। সেরকম ট্রিবিউটারি রিভার আমরা বলতে পারি যে পদ্মা বা গঙ্গার শাখা হিসেবে যেন আছে। ট্রিবিউটারি অফ দ্য গ্যাঙ্গেস অ্যান্ড ফ্লোট, কোনো কিছুর ভিতর দিয়ে বয়ে যাওয়া, ফ্লোট ইনটু দ্য বে অফ বেঙ্গল। তারপর আই নাম্বারে কি? থ্রু দ্য রিভার ধলেশ্বরী, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ধাপে ধাপে, ইট লস্ট ইটস লিঙ্ক, কোনো কিছুর সাথে কি হবে? লিঙ্ক উইথ, তাই না? লিঙ্ক উইথ দ্য গ্যাঙ্গেস অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা। তাহলে ইট ওয়াজ কোয়াইট ইজি, তেমন আহামরি কিচ্ছু নাই। লাস্টে হয়তো লাইনগুলো একটু একটু প্যাচালো। ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য গ্যাঙ্গেস অ্যান্ড ফ্লোট ইন টু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, তাই না? এগুলো একটু প্যাচালো, বাট প্যারাখোর কিচ্ছু নাই। আমরা কিন্তু প্রিপোজিশনে ক্লাসের শুরুতেই সবসময় দেখি, ঠিক কিনা? যে একটা খরগোশের ছবি থাকে, আমরা একটা বৃত্ত আঁকি। বৃত্ত এঁকে আমরা মূলত কি শিখি? আমরা শিখি যে উপরে যদি থাকে অন, সেটা কখনোই লেগে আছে, স্থির। একটু যদি গ্যাপ থাকে তখন স্থির থাকলে আমরা অ্যাবভ বলি, গতিশীল হলে ওভার বলি। যেমন আমরা কি বলি? যে দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবল, উপরে গতিশীল অবস্থায় চলে গেল। আবার দেয়ার ইজ আ লাইট অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে একটা লাইট স্থির অবস্থায়, এটা আমরা জানি। তারপর আমরা জানি ভিতরে, মধ্য দিয়ে গেলে থ্রু হতে পারে, তাই না? হ্যাঁ, আরেকটা হতে পারে অ্যাক্রস। অ্যাক্রস কখন? একদম সোজাসুজি, একদম আড়াআড়ি। রাস্তা আমরা ক্রস করি না সোজাভাবে, সেরকম অ্যাক্রস। তো রাস্তাঘাটের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাক্রস বলি, আর নর্মাল কিছু আমরা থ্রু বলি, যে গো থ্রু। হ্যাঁ, আবার ইন মানে হচ্ছে ভিতরে, এটা আমরা জানি। আর ইনটু হলো গতিশীল ভাবে। তুমি চিন্তা করে দেখো, এই যে পানি, পানির নিচে একটা পাথর পড়ে আছে, there is a stone in the river, স্থির অবস্থায়। আর তুমি একটা পাথর ছুঁড়ে মারলা, এটা গতিশীল অবস্থায় এখন ভিতরে যাবে না? তাহলে I throw a stone into the river। খেয়াল করে দেখছো? এই জিনিসটা এখানে আসছে, খেয়াল করে দেখো, যে পদ্মার মধ্য দিয়ে এটা বয়ে চলে গেল আমাদের বঙ্গোপসাগর, এখানে এটা গতিশীল ভাবে যাচ্ছে, কিন্তু এই জন্য ইনটু, তাই না? এইচ নাম্বার ইনটু। তো মোটামুটি কিন্তু আমরা বুঝলাম। সো ওভারঅল, ওয়ান্স অ্যাগেন, সিম্পল, বাট ইউ নিড টু ডু সাম প্র্যাকটিসিং। প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। মানে পারি কিন্তু 2-3টা ভুল হয়েছে বারবার। এখানে কিন্তু যে ভালো ছাত্র আর কম ভালো ছাত্রদের পার্থক্যটা, একটা বেসিক সবারই আছে, তোমরা সবাই ট্যালেন্টেড, কোয়ালিফাইড স্টুডেন্টস, বাট সত্যিকারে ভালো রেজাল্ট করতে হলে এই ছোট ছোট ভুলগুলো আমাদের কমায় আনতে হবে, ঠিক আছে? সো তাহলে আমাদের প্রিপোজিশন ছিল, দেখে ফেললাম মোটামুটি। ওয়ান্স অ্যাগেন বারবার এই কথাটাই বলছি যে যারা এগুলোতে দুর্বল, আগের ক্লাসগুলো দেখে ফেলবা, ছুটিতে একটা সুযোগ পাচ্ছি। লাস্ট বাট নট লিস্ট, আজকে সবচেয়ে ইজি টপিক, ফ্রেজ অ্যান্ড ক্লজ। একদম পানির মতো একটা জিনিস। হ্যাঁ, চাইলে এগুলো অনেক পেঁচানো যায়, অনেক কঠিন করা যায়, বাট আমাদের সেটা দেখতে হবে না। আমাদের তো পরীক্ষায় কি আসে? নির্দিষ্ট কিছু ফ্রেজ অ্যান্ড ক্লজ, সেগুলো ঘুরে ফিরে বারবার আসে। আমরা সেগুলো ভালো মতো দেখে নিব, আমরা কোনোদিন আটকাবো না ইনশাআল্লাহ। আচ্ছা, উড রাদার, এটা কিন্তু একটা মডেল ভার্বের মতো কাজ করে। ওই যে মাস্ট, নিড, ডেয়ার, শুড, এরকম আরো আছে কি ইউ হ্যাভ টু। হ্যাভ টু মানে কি? তোমার এটা করা উচিত, করতে হবে, মাস্ট। কেমন, তাই না? মজার ব্যাপার না? যে হ্যাভ টু মানে যে মাস্ট কিংবা নিড। এক্স্যাক্টলি, উড রাদার সেটাও কিন্তু অনেকটা এরকম, যে মডেল ভার্বের মতোই কাজ করে। একটা কাজ করার থেকে অন্য কাজ করতে পছন্দ করা। আমরা বলতে পারি আই উড রাদার ডাই দেন বেগিং। ভিক্ষা করার থেকে বরং আমি মরে যাব, আমি সেটাই প্রেফার করব, সেটাই পছন্দ করব।
তাহলে এটা একটা মডাল ভার্বের মতো কাজ করে। সো এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, বুঝলাম। অ্যাজ ফার অ্যাজ মানে কি যত দূর পর্যন্ত, ফার মানেই কিন্তু দূর, ঠিক আছে, বুঝলাম। নিডেন্ট হ্যাভ, যে ভাই তোমার তো এটা করার দরকার ছিল না, কেন খামাখা এরকম করছো, ইউ নিডেন্ট হ্যাভ ডান ইট, তাই না? তাহলে এটা আমরা বুঝলাম, খুবই ইজি। ইট ইজ অ্যাবাউট টাইম, সময় এসেছে করার, এটাও সিম্পল। আমরা বলি না ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, মানে সেরকম। আচ্ছা, ওয়েন ইট কামস টু মানে কি কোনো একটা বিষয়ে যখন আলোচনা আসে, যে ওয়েন ইট কামস টু ফিটনেস উই রিয়েলি নিড টু বি কনসিডারেট, যে যখন স্বাস্থ্যের প্রসঙ্গটা আসে, স্বাস্থ্যের বিষয় আসে, আমাদের কিন্তু আসলে সচেতন হওয়া উচিত। খুবই সিম্পল। ইজ ইউজ টু মানে কি অভ্যস্ত হওয়া, সচরাচর কিছু একটা করা। আই ইউজ টু ওয়াকিং, তাই না? আমরা বলতে পারি যে আই ইউজ টু গো দেয়ার, আই ইউজ টু স্টাডি রেগুলারলি, আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠতাম, অভ্যাস বুঝায়। হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, একটা কিছু দেখতে কেমন, যেমন হোয়াট ডাজ আইফেল টাওয়ার লুক লাইক, আইফেল টাওয়ার দেখতে কেমন জানি। অ্যাজ ইফ মানে কি ওই যে আমরা শিখে আসছি না, হি ওয়ার্কস অ্যাজ ইফ ইউ আর লেম, এমনভাবে হাঁটে যেন ভাই সে একটা কি। তো এক্ষেত্রে কি হয়, অ্যাজ ইফ এর ক্ষেত্রে আমরা জানি বাম দিকে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যেমন হি ওয়ার্কস, প্রেজেন্ট টেন্স, ডান দিয়ে কি হবে, পাস্ট হবে, অ্যাজ ইফ হি ওয়্যার, আর ওয়াজ না হয় ওয়্যার হবে, এটা আমরা খেয়াল রাখবো, কেমন। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, পাস্ট টেন্সে হচ্ছে কিন্তু। লাস্টে কি, ফিল লাইক, আই ফিল লাইক গোয়িং দেয়ার, আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাইতে ইচ্ছা করতেছে, কোনো কিছু করতে ইচ্ছা করা, খুবই সিম্পল জিনিস, মানে একদম পানির মতো ইজি একটা জিনিস। তাহলে কি শেষ না, আরো কয়টা আছে, বাট ট্রাস্ট মি এই কয়টা দেখলে আমাদের হয়ে যাচ্ছে। হ্যাড বেটার, ওই যে একটু আগে আমরা একটা দেখলাম না, উড রাদার, মডাল ভার্বের মতো কাজ করে, এটাও কিন্তু সেরকমই কাজ করে। হ্যাড বেটার মানে করলে ভালো হওয়া, অর্থাৎ কি তোমার একটা কিছু করা উচিত, করলে তোমার ভালো হবে, এক্স্যাক্টলি, এটাও কিন্তু মডাল ভার্বের মতো, ইউ হ্যাড বেটার ডু ইট। ইন অর্ডার টু কোনো কিছু করার জন্য, তাই না, ইন অর্ডার টু গেট বেটার অ্যাট ইউর স্টাডিজ ইউ নিড টু বি কনসিস্টেন্ট, তোমার ধারাবাহিক পড়াশোনা করতে হবে যদি তুমি ভালো করতে চাও। ভালো করার জন্য কোনো একটা উদ্দেশ্য, তোমার পরীক্ষায় ভালো করার উদ্দেশ্য, সেই ক্ষেত্রে তোমার কিন্তু আরো কনসিস্টেন্ট ধারাবাহিক হতে হবে। আনলেস মানে কি ওই যে শর্ত, আমি যে কন্ডিশনাল দেখলাম না, যে যদি তুমি না করো তাহলে কিন্তু হবে না। আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, যদি তুমি পড়াশোনা না করো ভবিষ্যতে কিন্তু ফেল করবা, তাই না? যে যদি না তুমি পড়াশোনা করো তাহলে ভবিষ্যতে ফেল করবা। নো সুনার হ্যাড, এটার মানে কি ওই যে একটা কিছু হতে না হতেই, আমরা এটা জানি, নো সুনার হ্যাড দ্য পুলিশ, খেয়াল করে দাও পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু, তাহলে কি পাস্ট পার্টিসিপল হবে, সিন দ্য থিফ। এবং আমরা এটাও জানি নো সুনারের সাথে দেন হয় সব সময়, কেমন, এটা আমরা খেয়াল রাখবো, দেন, THN, দেন দ্য থিফ অথবা হি র্যান অ্যাওয়ে। আমরা এটাও জানি যে পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো অতীতে দুটো কাজ ঘটে, এর মধ্যে যে কাজটা আগে ঘটে, এখানে পুলিশ কিন্তু চোরকে আগে দেখে ফেললো, সেটা পাস্ট পারফেক্ট হবে, হ্যাড সিন। আর পরে যে কাজটা ঘটে সেটা পাস্ট ইনডেফিনিট, র্যান অ্যাওয়ে, তাই না? যেমন আমরা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, কোনটা আগে হলো, রোগী মারা যাওয়া, দ্য পেশেন্ট, আগে যেহেতু পাস্ট পারফেক্ট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ডাক্তার পরে আসলো বিফোর দ্য ডক্টর কেম, মনে আছে কিন্তু, তাই না? এগুলো কিন্তু আমরা শিখেছি। আচ্ছা, লেট অ্যালোন মানে কথাই আসে না, আরে ভাই ও তো পরীক্ষায় পাশই করতে গিয়ে টানাটানি লেগেছে, আর ও পরীক্ষায় ফার্স্ট হবে, লেট অ্যালোন মানে পাশই করতে পারে না আর সেখানে ফার্স্ট হবে, বুঝতে পারলাম। হোয়াট ইফ মানে কি কেমন হয়, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আচ্ছা, দেয়ার কখন হয় বলো তো, ওই যে একদা এক রাজা বাস করিতেন, ওয়ান্স দেয়ার লিভড এ কিং, তাই না? তো কি একদা সেখানে, সেটা। আর ইট কখন, বস্তুর ক্ষেত্রে, ঠিক না, যে ইট ইজ আ ওয়ান্ডারফুল ডে, ইট ইজ মাই ফেভারিট ফুড। খুবই সিম্পল কিন্তু আমরা কিন্তু পুরোটা দেখে ফেললাম, আবারও দেখি, খুবই ইজি, খুবই ইজি।
আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই যে কয়টা দেখলাম এগুলোই সবসময় পরীক্ষায় আসে, একদম যা যা দেখলাম সবগুলো এগুলাই। মানে এইটাতে পুরা তুমি খাপে খাপ বাপের বাপ ফুল মার্কসই পাবা, না পাওয়ার কোনো কারণ নাই। পানির মতো ইজি কতগুলো জিনিস। আমরা শুরুতে দেখলাম, হ্যাঁ ঠিক আছে, ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, শত্রুরা তোমার জন্য তোমাকে খুঁজছে, এখনই সময় তোমার এখান থেকে পালিয়ে যাওয়ার। কোনটা হতে পারে বলো তো? এখনই সময়, এখনই সময়, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এর মানে কি? এখনই উপযুক্ত সময়। তাহলে ইট ইজ হাই টাইম, আমরা জানি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে পাস্ট হয়। এই যে ইট ইজ হাই টাইম ইউ লিভ দিস প্লেস, খুবই ইজি। ইট ইজ রেইনিং হেভিলি, 2 নম্বরে আসলাম। ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, তার মানে কি? অনুরোধ করে বলছে যে তুমি কি এই জানালাটা বন্ধ করতে পারবে। কি হবে বলো তো? যখন আমরা অনুরোধ করি তখন আমরা কুড বলি, উড বলি। বিদেশের অনেক ফরমাল, তারা বলে উড ইউ মাইন্ড, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। পারলাম। রিফাত অফেন বিহেভস, সে এমন আচরণ করে যেন সে একদম রাজা বাদশা। ওই যে আমরা কিন্তু অ্যাজ ইফ একটু আগে দেখলাম, তাই না? কি হবে এখানে? অ্যাজ ইফ ইউ ওয়্যার আ প্রিন্স। আমরা কি দেখেছিলাম অ্যাজ ইফ এর ক্ষেত্রে? মনে আছে নিয়মটা? এই যে অ্যাজ ইফ এর ক্ষেত্রে বাম দিকে যদি প্রেজেন্ট টেন্স হয়, ডান দিকে পাস্ট হবে, কিন্তু ওয়াজ এর বদলে ওয়্যার হবে। কাল্পনিক বুঝালে ওয়্যার হয়। আই উইশ আই ওয়্যার আ কিং, তাই না? ঠিক ওইটাই। রিফাত বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার আ প্রিন্স, হয়ে গেল। 4 নম্বরে সে হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, ড্যাডাডা অনেক কিছু। হি ড্যাশ অন, তার জন্ম হয়েছিল, কি হবে? প্যাসিভ ভার্বে বসবে, ঠিক কিনা? তিনি তো জন্ম দেননি, তাকে জন্ম দেয়া হয়েছে। হি ওয়াজ বর্ন, তাই না? তাহলে ওয়াজ বর্ন অন 13 নভেম্বর। এবার 5 নম্বরে আসি। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। ওই যে ফার্স্ট কন্ডিশনাল কি? যদি তুমি বর্তমানে পরিশ্রম না করো তাহলে ভবিষ্যতে ভালো রেজাল্ট করবা না। তাহলে কি আমরা বলতে পারতাম ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, কিন্তু এখানে তো ডু নট নাই। তাহলে আমাদের এমন একটা শব্দ লাগবে যেটা নিজেই নেগেটিভ বুঝাচ্ছে। আনলেস, যদি না, যদি না তুমি পরিশ্রম করো তাহলে ভবিষ্যতে খারাপ করবা। তাহলে কি হলো? আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এফ নাম্বারে আসি। আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। অন্যায় সহ্য করার থেকে বরং আমি চাকরি থেকে ইস্তফা দেয়া, রিজাইন মানে কি? ইস্তফা দেয়া, চাকরি ছেড়ে দেয়া, সেটাই আমি পছন্দ করব বেশি। ইংরেজি কি আমরা শিখেছিলাম? আই উড রাদার, আমি বরং চাকরি ছেড়ে দিব এই অন্যায় সহ্য করার থেকে। পারলাম। সন ড্যাশ এ স্যাটেলাইট, কেমন দেখতে? এই যে বাবা বললেন যে আমি এটা সম্পর্কে শুনি নাই, মানে আমি এটা সময় শুনেছি কিন্তু দেখার সুযোগ হয় নাই। তাহলে কি হবে? হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, তাই না? হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, পেরে গেলাম, খুবই সিম্পল। আচ্ছা, এবার আই নাম্বারে আসি। আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, অনেক খারাপ মানুষজন চারপাশে আছে। উই ড্যাশ রিমেন অ্যাওয়ার অফ দেম, কি আমাদের উচিত তাদের থেকে সতর্ক থাকা। উচিত ইংরেজিকে আমরা জানি কিন্তু শুড। আমরা আরো একটা শিখছি, কি শিখছি? হ্যাভ টু। এই যে দেখেছিলাম না, হ্যাড বেটার মানে কি? করা ভালো, শুড। আবার দেখো হ্যাভ টু, মাস্ট, উড, হ্যাঁ এগুলো কিন্তু মডেল ভার্বের মতোই। তাহলে কি হবে? এখানে কোনটা আছে? এখানে আছে উই হ্যাভ টু রিমেন অ্যাওয়ার অফ দেম, আমাদের উচিত। লাস্টে ড্যাশ ইজ আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, মানে অনেক সরগোল হচ্ছে রাস্তায়। ইট ইজ আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড না, দেয়ার ইজ আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, সেখানে, তাই না? তাহলে খুবই ইজি, আমরা অর্থগুলো শিখে ফেলেছি। এখন কিন্তু আমাদের জন্য পটাপট সবগুলো আমরা সলভ করে ফেলছি। এই জন্য শুরুতে আমরা মন দিয়ে কিন্তু পড়লাম। আমরা যারা ভালো মতো পড়ি নাই তখন দেখে নেবো কিন্তু এগুলো আবার, কেমন ভালো করে দেখবো এগুলা। তাহলে আমরা কিন্তু আরো দেখতে পাচ্ছি কিছু ওই মডেল ভার্বের মতো। দেখো হ্যাভ টু, তাই না? তারপর বলতে পারি কি বলা যেতে পারে? হ্যাভ বেটার, তাই না? এগুলো মানে কিন্তু করা উচিত।
অর্থাৎ শুড এরকম বুঝায়। এই যে হ্যাড বেটার চলে আসছে। আচ্ছা, এবার আমরা আরেকটা করি তাহলে। এটা তো ইজি ছিল, আরো একটা করে ফেলি ঝটপট ঝটপট। একই জিনিস থাকবে। ড্যাশ ফ্লাইং ইন দি স্কাই। ভাই কি উঠছে আকাশে? আচ্ছা না, এটা বলছে না। কারণ পরের লাইনে কি, আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট, তোমার অনেক ভাল লাগবে। তাহলে কি বললো, তুমি কি আকাশে উড়বে? দেখবে তোমার অনেক ভাল লাগবে। উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দি স্কাই? আমরা জানি উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। 2 নম্বরে ড্যাশ একদা সেখানে এক রাজা বাস করিতেন। দেয়ার ওয়াজ আ কিং। খুবই ইজি। 3 নাম্বার ড্যাশ ব্রট আপ ইন বাংলাদেশ। কি হবে এখানে? সি নাম্বারে শুরুতে আছে আই। আই ড্যাশ আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। তাই না, এটা অ্যান্ড মিসিং, সরি। আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। 4 নাম্বার বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার। ইমার্জ মানে কি? ইমার্জ মানে উত্থান ঘটছে এমন। সুন্দর একটা শব্দ। আমরা বলতে পারি আবির্ভূত হওয়া মানে সামনে আসা, অথবা বলতে পারি উত্থান ঘটা। সুন্দর সুন্দর শব্দ, এগুলো শিখতে হবে, পারতে হবে সবার কিন্তু। বাট উই ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। কি হবে? আমাদের একটা কিছু করতে হবে, তাই না? তাহলে কি করা উচিত? করতে হবে। উই হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। 5 নম্বর হি ক্যানট টেল মাই নেম। মানে কি, আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা বলবে? হা হা, সে তো একটা মিথ্যাবাদী। তাহলে কি হবে এখানে? লেট অ্যালোন, সে আমার নামই জানে না, আবার আমার ঠিকানা জানবে, তাই না? আচ্ছা, এফ নাম্বারে আসি। ড্যাশ হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক। সিম্পল, এর থেকে সহজ আর কিছু হয় না। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, শেষ। জি নাম্বারে উই ড্যাশ ওয়াক ফাস্ট দেন গট অন দ্য ট্রেন। তাহলে কি হইতে পারে এখানে? আমাদের বরং তাড়াতাড়ি হাঁটা উচিত। না, এখানে বলছে ট্রেনে ওঠার বদলে বরং আমাদের দ্রুত হাঁটা উচিত, কারণ ট্রেনে অনেক মানুষ। তাহলে একটা কিছুর বদলে বরং আরেকটা কিছু করা কি হয় সেটা? উই উড রাদার, তাই না? তাহলে আমাদের বরং হাঁটা উচিত, উই উড রাদার ওয়াক ফাস্ট। 8 নম্বরে দ্য ক্লাস স্টার্টেড, কখন শুরু হলো? আমি কলেজে যেতে না যেতেই, as soon as I reach my college. আই নাম্বার ইউ লুক সো উইক, ইউ ড্যাশ গো হোম। কি হবে এখানে? তোমার চলে যাওয়া উচিত, কিছু করা উচিত। হ্যাভ টু অথবা হ্যাড বেটার। আমরা যদি হ্যাভ টু একবার ইউজ করেছি, এবার হ্যাড বেটারটা ইউজ করে দেই। ইউ হ্যাভ টু গো হোম। আর লাস্টে দ্য ম্যান প্রিটেন্ডেড, সে ভান করলো যেন সে খুবই গরিব। এই যে এখানে নিয়মটা, অ্যাজ ইফ আমরা আগে দেখেছিলাম বাম দিকে প্রেজেন্ট টেন্স থাকলে ডান দিকে পাস্ট। হি টক্স প্রেজেন্ট টেন্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, পাস্ট টেন্স। এটা আরেকটা আমরা দেখলাম, বাম দিকে পাস্ট টেন্স যদি থাকে, ডান দিকে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কিন্তু সবই পেরে গেলাম, খুবই ইজি ছিল, তাই না? আশা করি সবাই পেরেছি। এখন তোমরা বলতে পারো যে হ্যাভ টু আর হ্যাভ বেটার এটা কি একই অর্থ? কাছাকাছি অর্থে একটু পার্থক্য আছে। কোথায় পার্থক্য? হ্যাভ টু মানে হলো মাস্ট, মানে ভাই এটা তোমার করতেই হবে। আর হ্যাভ বেটার মানে শুড, যে করা উচিত, করলে ভালো, কিন্তু একদম করতেই হবে অবশ্যই এরকম ভাবেও বলবো না। যে বাংলাদেশ যদি বিশ্বকাপ জিততে চায়, তাহলে অবশ্যই মাস্ট আমাদের পরিশ্রম করতে হবে। সেখানে আমরা হ্যাভ টু দিলাম। আর তুমি অসুস্থ লাগছে, দুর্বল লাগছে, তুমি বাসায় গেলে ভালো হয়। আবার এমন না যে যেতেই হবে, তুমি থাকতেও পারো, তাহলে হ্যাভ বেটার দিলাম। সো রিয়েলি হোপ all the topics you have covered in our class is clear to you. যাদের কাছে ক্লিয়ার না, কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। বাট আমি জানি বারবার পড়াশোনা কথা শুনতে ভালো লাগে না, সেই জন্য কালকে কি ছুটি মানে সবার জন্য মজা, খুবই মজা। তবে কথা কি এখানে শেষ না, কথা একটু আছে। সেই কথাটা কি? ছুটি মানে চ্যাম্পিয়ন যারা, তোমাদের মধ্যে সবাই কিন্তু চ্যাম্পিয়ন না, কেউ কেউ চ্যাম্পিয়ন। এটা নিয়ে মন খারাপ করো না যে আহারে আমি চ্যাম্পিয়ন না, তুমিও চ্যাম্পিয়ন হতে পারবা। হ্যাঁ, কিভাবে হতে পারবা? ওমা, এরকম করছে কেন এটা? তুমি চ্যাম্পিয়ন কিভাবে হইতে পারবা?
জমিয়ে রাখা পড়াগুলো এই ছুটিতে ক্লিয়ার করে ফেলার মাধ্যমে। কেমন? সো যাদের কাছে পড়াশোনা জমে আছে প্লিজ এটাকে আর বাড়তে দিও না, বাড়তে বাড়তে কিন্তু অনেক বড় একটা বোঝা হয়ে যায়, এটা করা যাবে না। কেমন? সো সবাই অনেক সুন্দর ছুটি কাটাও, যেই যে সাবজেক্টের দুর্বলতা ক্লিয়ার করে ফেলো, ফাটাফাটি কনফিডেন্স নিয়ে আবার কামব্যাক করবো, আমরা সবাই মিলে পড়াশোনা করবো, ইনশাল্লাহ দেখা হবে। এনজয় দ্য ভ্যাকেশন।